গাছপালা এবং ফুল গাছে সুসজ্জিত মাঝ উঠানে গাড়ি থামালো আরশাদ। লোহার ভারী গেটটা খোলাই ছিল। নিশ্চয়ই আরশাদের কথা ভেবেই পূর্বে খুলে রেখেছিল উজ্জ্বল। গাড়ি থেকে নেমেই মোলাকাত হলো উজ্জ্বলের সহিত। সামনাসামনি দুই বন্ধু একে অপরকে পেয়ে খুব খুশি, আবেগপ্রবণ হয়ে উঠেছে। সৈয়দ শামসুল এবং নার্গিসকে সালাম জানালো আরশাদ, এবং খুশবু বাড়ির উঠোনে বিদেশি লোকটাকে দেখে সবার মাঝেই চলেছে নানান আগ্রহ। রুমু দ্রুত শাড়ি গুছিয়ে সবার মাঝে উপস্থিত হলো। আরশাদ কয়েক পল তাকে দেখে ভ্রুকুচকে অপরিপক্ক বাংলায় বলে ওঠে, এই বাচ্চা মেয়েটা তোমার বউ? শারীরিক গড়নে রুমুকে সবার মাঝে ছোটই মনে হয়। তার মাঝে যখন শাড়ি পরে উপস্থিত হলো তখন বাচ্চা বাচ্চা ভাবটা কেটে গেলেও আরশাদের কাছে রুমুকে সেই ছোটই মনে হলো। রুমু আগ্রহ ভরা চোখে পরখ করল আরশাদের ধপধপে ফর্সা চামড়া চোখজোড়া বাদামি বাদামি মনির অধিকারী এই মানুষটাকে নিয়ে তার কৌতূহল ক্রমশ বাড়ছে। এতকাল যাবৎ টিভিতেই দেখেছিল এমন বিদেশি নায়কদের, আজ যেন চোখের সামনে একটা নায়ক দাঁড়িয়ে আছে। সব পছন্দ হলেও আরশাদের কথা মোটেও পছন্দ হলো না রুমুর। এ কেমন বাংলা বলা, ঘেটে ঘ করে দিচ্ছে মধুর বাংলাটাকে। আমি বাচ্চা নই, বেশ জোর নিয়ে বলল রুমু। তার প্রতিক্রিয়া দেখে হেসে ফেলল আরশাদ, সেই সাথে হাসলো বাকিরা। এত ঘন্টার জার্নি শেষে আরশাদ এবং খুশবুকে পাঠানো হয়েছে আলাদা একটি কক্ষে। সুসজ্জিত কক্ষে প্রবেশ করতেই বিছানায় গা এলিয়ে দিল খুশবু। আরশাদ, কতদিন পর নিজ শহর ছেড়ে অন্য শহরে এলাম। অন্য কোথাও যাওয়ার নাম নিলে আমার ভয় করে, তবু যে সাহস করেছি এটাই অনেক। কেন ভয় করে আরশাদ? ভুলে গেলে? মনে পড়ছে না? গ্রামে আসবো বলে আমাদের সেই বাস অ্যাক্সিডেন্টের কথা মনে নেই? অল্পের জন্য তোমাকে হারাতাম। খুশবু চুপসে যায়, চুপচাপ তাকিয়ে রয় আরশাদের পানে। এই বিভৎস স্মৃতি সে ভুলে যেতে চায়। আমরা এখানে কদিন থাকবো আরশাদ? যতদিন না ব্যস্ত জীবনে তারা আসে। আমার গোসল করা উচিত, শরীরটা ম্যাজ ম্যাজ করছে। ঠিক আছে, যাও। জামা হাতে তুলে ওয়াশরুমে পা বাড়ালো খুশবু। দুপুরের খাবার খেতে বসলো সন্ধ্যের আগ মুহূর্তে। সবাই মিলে জড়সড় হয়ে আরশাদ এবং খুশবুকে আপ্যায়নে ব্যস্ত। উজ্জ্বল মুরগির লেগ পিসটা আরশাদের প্লেটে দিতে আরশাদ তা তুলে দিল খুশবুর প্লেটে। উজ্জ্বলের প্রশ্নবিদ্ধ চাহনির উত্তর সাজিয়ে বলে, ফুলুজির এটা পছন্দ। ভাবিটাও তো আছে। আচ্ছা দাঁড়া, মাছের ডিমের ভুনা দিচ্ছি, ওইটা ট্রাই কর। ফুলুজিকে দে, ওর মাছের ডিম ভীষণ পছন্দ। আরশাদের একের পর এক কাণ্ডে সবার মাঝে খুশবু বেশ বিব্রত বোধ করছে। এ আর নতুন কি? আরশাদের এসব অভ্যাস আজকালের নয়, সেই শুরু থেকেই। রুমু আর চোখে তাকালো উজ্জ্বলের পানে। সে যেন কিছু ইঙ্গিত করছে। যখনই উজ্জ্বল সরে দাঁড়ালো তখনই গাল ফুলিয়ে রুমু বলে, কই এমনভাবে কখনো আমার প্লেটে মোরগের রান মাছের ডিম তুলে দিয়েছো? তুলে দিব কেন? বাড়ি থেকে সরাসরি তোর প্লেটেই পড়ে, তাহলে তুলে দিব কেন? অন্যকে দেখে অনুকরণ করা বন্ধ কর। এত এত খাবার খেয়ে আরশাদের পেটটা যেন এক্ষুনি ফেটে যাবে। সবাই তাকে এতই ঠেসে ঠুসে খাইয়ে ছেড়েছে, এতদিনের ডায়েট চোখের পলকে জলে ভেসে গেল। আরশাদ বসার ঘরে বসার সবার সহিত আড্ডা দিচ্ছিল, অথচ খুশবু চুপসে আছে। সহজে কারো সাথে মিশতে পারে না সে। কে কি বলছে করছে আপাতত এসব পরখ করাই তার একমাত্র কাজ। আড্ডা শেষে বিশ্রামের জন্য আরশাদ নিজ কক্ষে ফিরল। ইতিমধ্যে খুশবুর সাথে রুমুর বেশ ভাব হয়েছে। দুজনে বেশ অনেকক্ষণ গল্প সল্প করল। তাদের কথার মাঝে আরশাদ উপস্থিত হলো। রুমুকে আবদার সুরে তার অপরিপক্ক বাংলায় বলে, আমাকে টাল খাওয়াবে? ওকে। টাল? সেটা আবার কি? আরে টাল। টাল মানে? টাল বুঝো না? টাল টাল। রুমু ঢোক গিলল। এই ইতালিয়ান বাদরটার বাংলা সে একটুও বোঝে না। এসব কি বলে? দূর ছাই। টাল মানে কি ভাইয়া? আপনি কি মদ চাচ্ছেন? কে মানে মদ খেয়ে টাল মাটাল হতে চাচ্ছেন? উফ, সো সিলে গার্ল। খুশবু পাশে বসে হাসছিল। সে আরশাদের কথা বুঝতে পেরেও কিছুই বলল না রুমুকে। একটু গোল খাওয়ানো যাক।
শিলি টিলি বাদ দিন, এবার বলুন টাল কি? আরশাদ উঠে দাঁড়ালো। এখানে কেউ তার বাংলা খুব বেশি বোঝে না। তার বাংলা বলাটা এত বেশি কেন? চাইলেও সংশোধন হচ্ছে না। রুমু ভ্রু কুচকে বলে, তোমার বর কি বলল? তালের কথা বলেছে। তোমার গেটের বাইরে যে তাল গাছটা আছে, ওটা দেখেই সে আমাকে বলেছে এবার এসেছে যখন তাল খাবে। রুমুর মাথায় হাত পড়ল। কি অদ্ভুত, তালকে কেউ টাল বলে? ঘুমের ঘোরে স্বপ্নরা যেমন বাস্তব বাস্তব অনুভূত হয়, মনে হয় যেন অন্য জগতে ছিটকে পড়েছি। সুখের স্বপ্ন, সুখানুভূতি, তেমনি দুঃখের স্বপ্নে চোখ ভিজে একাকার। গভীর রাতে ভিজে আছে খুশবুর চোখ। দুঃস্বপ্নে কাঁপছে সে। ঘুমের ঘোরেই হু হু শব্দ তুলে কেঁদে ফেলল। তার উথাল পাথাল শ্বাসে বুকের অস্বাভাবিক ওঠানামায় আচমকা কাঁচা ঘুম ভেঙে গেল আরশাদের। খুশবুর অস্বাভাবিক আচরণে খুশবুর বুক থেকে মাথা তুলে তাকালো। খুশবুর ভেজা গাল স্পর্শ করতে বুকের ভেতরটা মোচড় দিল। আরশাদ ব্যতিব্যস্ত হয়ে প্রশ্ন ছুড়ল, ফুলুজি, আমার জান ঠিক আছে ও? নিজ বাড়ি থেকে ঝগড়ার শব্দে দাঁত মুখ খিচে বসে আছে রুমু। রাশেদ কি নিয়ে ঝামেলা লেগে বিশ্রী বিশ্রী গালাগাল ছুটছে। দেয়ালের পাশে দাঁড়িয়ে গালাগালগুলো যে উজ্জ্বলের উদ্দেশ্যে বলা হচ্ছে তা বেশ ভালোভাবেই বুঝল রুমু। সকালের নাস্তা শেষে 11টায় চায়ের আড্ডায় বসেছে সকলে। আরশাদ, খুশবু রুমুর পাশেই বসে। তারা কেউ কিছু না বললেও কান খাড়া করে সবটা শুনছে। এত বিশ্রী গালাগালিতে মাথা নত করে সকলেই বসে আছে। আরশাদ কয়েকটা কথার অর্থ বুঝলেও বেশিরভাগ গালাগালির অর্থ সে বোঝেনি। রাশেদ ভাইপাটাকে রাগিয়ে দিয়েছে কে? এদিকে তেড়ে আসছে কেন? রুমুর পাশে বসে শকতোক্তি স্বরে বলল উজ্জ্বল। রুমু চুপ রয়। মানসম্মানটা যেন মাটিতে গড়াগড়ি খাচ্ছে। তুই কি লজ্জায় নত হচ্ছিস? আরে বেড়া নাই, তোর ভাই বলে তোর যতটা লজ্জা লাগছে, রাশেদ কিন্তু আমারও ভাই। আমরা একই বংশের একই রক্তের লোক। তারপরেও চুপ থাক। রুমু কথা বাড়ায় না। চায়ের আড্ডা শেষে তারা সকলে রেডি হতে চলে যায়। আজকে দুপুরের খাবার সবাই উজ্জ্বলের রেস্টুরেন্টেই করবে। উর্মি, তামিম, আরশাদ, খুশবু, তাদের সাথে উজ্জ্বল, রুমু, তারা 6 জনেই তৈরি হয়ে রওনা দিল রেস্টুরেন্টের উদ্দেশ্যে। বাড়ির গেট থেকে বের হতেই রুমুর মুখোমুখি হলো রাশেদ। রাশেদের রক্তিম চোখ, রাগান্বিত চাহনি ভয়টা বাড়িয়ে দিল রুমুর। অতিথির সামনে আবার না কোনো কাহিনী ঘটে যায়। রাশেদকে প্রথমে এড়িয়ে যেতে চাইল, কিন্তু যেই ভয়টা রুমু পেয়েছে ঠিক সেইটাই হলো। রাশেদ আজ হয়তো অগ্রিম প্রস্তুত ছিল। আজ সে ঝামেলা করবেই। আড়ালে আয়, কথা আছে। ভাইয়া আমার কোনো কথা নাই, পথ ছাড়ো। রুমু, তেজ দেখাবি না, খবরদার। তেজ দেখাচ্ছি না। রাশেদ পুনরায় ধমক দিল। উজ্জ্বল চুপচাপ দাঁড়িয়ে থাকলেও এবার আর চুপ থাকতে পারল না। রুমুকে সরিয়ে এগিয়ে গেল সে। কি সমস্যা তোর? ঝামেলা করতে চাইছিস? ঝামেলা তো তুই করছিস। আমার বোনকে বিয়ে করে ঝামেলা কি বাড়ালো? যাকে বিয়ে করলাম তার মাথা ব্যথা নাই, যার মেয়েকে বিয়ে করলাম তারও মাথা ব্যথা নাই। তুই কোন ক্ষেতের মূলা? কথাবার্তা সাবধানে বল, নষ্ট কোথা কর তোর। রাশেদ কথা শেষ করার আগেই তার বুকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল রুমু। ঘটনাটা এত তাড়াতাড়ি ঘটল, পাশে দাঁড়িয়ে থাকা উর্মি, তামিম সহ অন্যরা বেশ অবাক চোখে তাকিয়ে। খবরদার, আমার স্বামীকে নিয়ে বাজে কথা বলবেন না। তোমার সাথে কথা বলতেও আমার ঘৃণা হয়। চোখের সামনে থেকে সরো। সাহস দেখি বেড়ে গেছে। হ্যাঁ বেড়েছে, অনেকটা বেড়েছে, আর প্রমাণ করতে চাই না। রুমু দ্রুত উজ্জ্বলের হাত টেনে নিয়ে গেল। সবার সামনে একটা বাজে পরিস্থিতি তৈরি হওয়ার আগে এখান থেকে চলে যাওয়াটাই উত্তম। সারাটা দিন তারা অনেক আনন্দে কাটালো। আরশাদ এই শহরেই নতুন, তাই উজ্জ্বল তাকে সবটা দেখাচ্ছে, বোঝাচ্ছে। নতুন অতিথি নিয়ে তাদের সময়টা কাটছে ভীষণ ব্যস্তময়। বৃষ্টির স্যাঁতস্যাঁতে ভাবটা কাটিয়ে 2 দিন রোদের দেখা মিললেও সন্ধ্যায় পুনরায় ঝরঝরিয়ে বৃষ্টি নামল। চারিদিকে তপ্ত পরিবেশ মুহূর্তে শিথিল হলো। গাছপালায় ফিরে এলো স্বস্তি। রাশেদের গত 2 দিন ময়নার কাছে যাওয়া হয়নি। বাড়িতে সবাই সন্দেহ করছে, পরপর প্রতিটা রাতেই যদি সে নিখোঁজ থাকে সবাই নিশ্চয়ই তাকে প্রশ্নের বাণে ঘিরে ধরবে। এখন যে প্রশ্ন তোলে না তার কিন্তু নয়, কিন্তু গলার জোর দেখিয়েও তো পাশ কাটানো যায়। বৃষ্টির দাপটে ছাতা উড়ে যাওয়ার উপক্রম হয়েছে।
বেশ কসরতে ছাতাটা ধরে রাখলেও হঠাৎ এক দমকা বাতাসে ছাতা একপাশ উল্টে ভেঙে যায়। কয়েক সেকেন্ডে তুমুল বৃষ্টিতে ভিজে যায় রাশেদ। তড়িঘড়ি ময়নার ঘরের সামনে এসে দরজায় টোকা দিয়ে ডাকল ময়নাকে। অতি সত্বর দরজা খুলল ময়না। রাশেদকে দেখে তার দু চোখে তারারা খেলা করছে। তার চাহনিতেই বোঝা যায় সে কতটা খুশি। কে রে আইলো ময়না? বৃদ্ধার আওয়াজে দাঁত মুখ খিচে ফেলল রাশেদ। ভেবেছিল আজ রাতটা সেদিনের মতো আনন্দে কাটবে, কিন্তু তা আর বোধহয় হবে না। পাশের রুম থেকে বৃদ্ধা এগিয়ে এলেন এবং পুনরায় বলেন, কে রে ময়না, কে আইলো? দাদি, তোমার নাচ জামাই। কথাটি বলেই লজ্জায় হাসল ময়না। তার হাসিতে বাঁকা হাসল রাশেদ। অতি দ্রুত ঘরে প্রবেশ করে সালাম জানালো বৃদ্ধাকে। দাদি ভালো আছেন? তোমারে না কইছি এবার আইলে বিয়ের কথা নিয়ে আইবা? রেগে যাচ্ছেন কেন দাদি? আমি তো ময়নার এই বিয়া করব। কবে করবা? সে কবে থেকে হলাম বিয়ে করবা? তোমার বউরে তালাক দাও নাই? তালাক দিতে কি সময় লাগে? 3 তালাক দিলেই হইব। ধৈর্য ধরেন দাদি। শুনো, তোমারে আর অল্প কয়টা দিন সময় দিলাম। এর মধ্যে ময়নারে বিয়ে করলে করবা, আর নাইলে ময়নার লেগে নতুন পোলা দেখমু। আজ সারাটা দিন রাশেদের মেজাজ এমনিতেই খারাপ ছিল। তার উপর বৃদ্ধার কথায় তার মেজাজটা পুনরায় তপ্ত হলো। নিজের নিয়ন্ত্রণ হারিয়ে বৃদ্ধার গলা চেপে ধরল। ময়না ভীষণ ভয় পেল। শরীর কাঁপতে কাঁপতে রাশেদকে সরাতে উদ্যত হলো। রাশেদের পেশিবহুল শক্তপোক্ত দেহের সাথে ময়না কি পারে? মোটেও না। বরং রাশেদের ঝটকায় ছিটকে পড়ল বিছানায়। দাদির জিহ্বা বেরিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। ময়না ভীষণ ভয় পেল। রাশেদের পা জড়িয়ে বলে, কসম লাগে, দাদিরে সাইরা দেন। এই বুড়ি মরলেই আমার শান্তি। রাশেদ, আল্লাহ দুয়ায় দাদিরে সাইরা দেন। রাশেদ বৃদ্ধার গলা ছাড়ল। রাগে থরথর করে কাঁপছে তার শরীর। বৃদ্ধা মুখ ফুটে কিছু বলার আগেই রাশেদ বলে, চুপ কর বুড়ি। ময়না আমার। ময়না কার? তো তোমার? এখন চুপচাপ পাশের রুমে যাবেন। কোনো কথা যেন না শুনি। আজ ময়না আমার কাছেই থাকবে। বৃদ্ধা চুপচাপ কাঁপতে কাঁপতে চলে গেল পাশের রুমে। অপরদিকে রাশেদ বাঁকা হেসে জড়িয়ে ধরল ময়নাকে। এই লালসার ছোঁয়ায় ময়না কি বাধা দিল? একদমই না। বরং তীব্র আকাঙ্ক্ষা বাসনায় আঁকড়ে ধরল রাশেদের বাহু। অনেক দিন পর বৃষ্টি পেয়ে ছাদে নিজের খুশি মতো ভিজছে উর্মি। সেই সাথে রুমু তো আছেই। উজ্জ্বল বাড়িতে নেই বিধায় এই কাজ করার সাহস পেল সে। সবাইকে ভিজতে দেখে খুশবুর মনেও ইচ্ছেরা ডানা ঝাপটে ফেলল। সেও ভিজবে। ছাদে পা বাড়াতেই আরশাদের কড়া নিষেধাজ্ঞা, কিছুতেই ভেজা যাবে না। এই একটা বিষয় নিয়ে তাদের মাঝে বেশ কথা কাটাকাটি হলো। খুশবু ভীষণ রেগে গেল। রাগ দেখিয়ে আরশাদের সাথে আর একটুও কথা বলেনি। ঝমঝম বৃষ্টি পড়ছে, সেই সাথে বাতাসটা পাল্লা দিয়ে বাড়ছে। জানলার পাশে দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করছে খুশবু। আরশাদ পেছন থেকে এসেই জড়িয়ে ধরল তাকে। ফুলুজি, আমার জান কি করছো? ছাড়েন তো। এখনো রেগে আছো? আমি কারো উপর রেগে থাকি না। খুশবু অনিচ্ছা সত্ত্বেও তাকে জড়িয়ে ধরল। এইভাবে পেরিয়ে গেল আরেকটা সময়, অনেকটা সময়। কিন্তু খুশবুর রাগ কমল না। আরশাদ অতি দ্রুত কোলে তুলে নিল তার ফ্লুজিকে। ভালোবাসার ছোঁয়ায় খুশবুর ঠোঁট আঁকড়ে ধরতে হঠাৎ আক্রমণাত্মক হয়ে উঠল খুশবু। আরশাদের বুকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আরশাদ কয়েক পলক তাকিয়ে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে চাইল, তবে মোটেও পারল না। লহমায় চেপে ধরল খুশবুর বাহু। তীব্র রাগ দেখিয়ে বলে, তুমি জানো না তোমার এড়িয়ে যাওয়া আমি সহ্য করতে পারি না? এমন করছো কেন? আরশাদ। ভয়ে ঢোক গিল খুশবু। আরশাদ থেমে গেল আচমকাই। খুশবুর ঠোঁটে ঠোঁট মিশিয়ে উন্মাদ হয়ে পড়ল। খুশবু নিজেকে ছাড়ানোর চেষ্টা করল না। সে জানে এতে লাভ নেই, বরং আক্রমণাত্মক হয়ে উঠবে ছেলেটা। রাত বাড়ল, অথচ আরশাদ কিছুতেই ছাড়ল না তার ফ্লুজিকে। মেয়েটা ঘুমের ঘোরে বারবার আরশাদকে সরাতে চাইছে। আরশাদ, ঘুমাতে দিন। কি ভাবেন আমায়? ডানোর ডিব্বা। ভালো সময়রা অদ্ভুত নিয়মে ছুটে চলে যায়। এতটাই তাড়াতাড়ি ছুটে বেড়ায়, বারবার মনে হয় চোখের পলকে পেরিয়েছে সময়। বন্ধুত্ব শব্দটা যেমন নিগুড়ো, তেমনি সম্পর্কটাও মধুর।
এই মধুর সম্পর্কে কেউ বা হুল ফোটানোর অপেক্ষায় থাকে, আবার কেউ কেউ নিঃশ্বাসের সাহায্যে হাত বাড়ায়। এই যে আশাদ, সে দেখতে চায় তার প্রতিষ্ঠিত বন্ধুকে একটা ছেলের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ বেকারত্ব ঘুচে যাওয়া। তার চাওয়াটা পূর্ণ হয়েছে। সবাই উজ্জ্বলকে কম বেশি সাহায্য করেছে, সবাই সমান তালে পরিশ্রম করেছে, আশাদ তার সামর্থ্য অনুযায়ী করেছে। এদিক থেকে উজ্জ্বল নিজেকে বড্ড ভাগ্যবান ভাবে। এমন বন্ধু কয়জনে পায়? সিয়াম, দীপু, তারা তাদের সাধ্য অনুযায়ী সব করেছে, মনোবল দিয়েছে, প্রতিটা কাজে নানানভাবে সাহায্য করেছে বন্ধুরা। যদি পাশে না থাকতো, উজ্জ্বলের এই জার্নিটা বড্ড কঠিন হতো। আরশাদের উজ্জ্বলের বাড়িতে থাকা হলো 5 দিন। এই 5টা দিন চোখের পলকে কেটে গেল। ভালো সময়টা অতি দ্রুত চলে যায় কেন? উজ্জ্বলের পরিবার অতিথি আপ্যায়নে কোনো ত্রুটি রাখেনি। এতটা আন্তরিক এই পরিবারের সদস্যগুলো। খুশবু নার্গিসকে আলতো হাতে জড়িয়ে ধরল। এই মানুষটা এতটা ভালোবাসা দিয়েছে তা কখনো ভোলা যাবে না। আন্টি, আপনি ভীষণ ভালো, একদম আমার মায়ের মতো। আবার আসবে কিন্তু, আমরা তোমাদের অপেক্ষায় থাকবো। জি, আসবো। রুমু মনটা খারাপ করে দাঁড়িয়ে, যেন এক্ষুনি অভিযোগ ছুড়বে খুশবুর উপর। কেন তারা চলে যাচ্ছে? আর একটু থেকে গেলে হতো না? রুমু, তুমি মন খারাপ করছো কেন? আমাদের তো যোগাযোগ হবেই। আরেকটা দিন থেকে গেলে হতো না? আমরা আবার আসবো, মন খারাপ করে না। খুশবু বিদায় জানিয়ে গাড়ি চড়ে বসল। আরশাদ শেষ মুহূর্তে জড়িয়ে ধরল উজ্জ্বলকে। যেভাবে সব শুরু করেছিস সেভাবে হাল চালিয়ে যাবি, একদম ছাড়িয়ে যাবি না। আমি চেষ্টা করে যাব। অল দ্য বেস্ট, আসছি, ভালো থাকিস। আরশাদ গাড়ি চড়ে বসল। যতটা আনন্দ নিয়ে এসেছে ততটাই বিষাদ ঢেলে চলে যাচ্ছে। গাড়ি চলতে শুরু করেছে। তার গতিতে যতক্ষণ পর্যন্ত গাড়িটা দেখা যায় ঠিক ততক্ষণ পর্যন্ত তাকিয়ে রইল সকলে। এই দুটো মানুষ মায়ার সুতোয় বেঁধে দিয়ে গেল মাত্র অল্প দিনে। ইদানিং শরীরটা বড্ড খারাপ যাচ্ছে। তার উপর পরিবারের ভাঙনের ভয় বাসা বেঁধে সৈয়দ ইসমাইলের মনে। একমাত্র ছেলে বিগড়ে গেছে, বাবাকে শ্রদ্ধা তো দূরের কথা, মান্যই করে না। যে মায়ের কথায় ভালো মন্দের বিচার করত, আজকাল সেই মাকেই মান্য করছে না। আনিকাকে ডিভোর্স দেবে বলে খুব বেশি ঝামেলা করছে। এমন ঝামেলা আর কতদিন মানা যায়? পরিবারটার এমন বিধ্বস্ত রূপ আর যে মানা যায় না। আজ থেকে বেশ কয়েক বছর আগের কথা, যখন সৈয়দ ইসমাইলের বাবা মা জীবিত ছিলেন, তখন দুই ভাইয়ের সংসারে ছিল না দূরত্ব, না ছিল ঝগড়া, বিবাদের সাহস। উজ্জ্বলের দাদা দাদি ভীষণ রাগী ছিলেন, হাতের মুঠোয় পুড়ে রেখেছেন গোটা সংসারটাকে। দুই ছেলের আলাদা সংসার হওয়া সত্ত্বেও সংসারের যে কোনো সিদ্ধান্তে উজ্জ্বলের দাদা দাদিকে সবার আগে জানানো হতো এবং তাদের দিক থেকে অনুমতি পেলেই সেই কাজ বা সিদ্ধান্ত গৃহীত হতো। এইভাবেই নিজেদের দায়িত্ব কর্তব্য শাসনে সংসারটাকে জোড়ায় রেখেছিলেন তারা। কিন্তু মানুষ মরণশীল, আজীবন তো বেঁচে থাকে না। চোখের পলকে অল্প কয়েক মাসের ব্যবধানে উজ্জ্বলের দাদা দাদি মারা গেলেন। তারপরে সংসারে অনাথ সৃষ্টি শুরু হলো। বিশেষ করে রুমুর মা রাবেয়া, তিনি সর্বদা চেয়েছেন সংসারটা নিজের দাপটের রাখতে। এ কি আদৌ সম্ভব? ওয়ারিশে পাওয়া সম্পত্তিগুলো নিয়েও তার ছিল মন কষাকষি। সম্পত্তির জেরে তাদের ঝগড়া ঝামেলা তীব্র রূপ ধারণ করে। প্রথম পর্যায়ে উজ্জ্বলের বাবা মা এসবে জড়াতে চাননি, কিন্তু দিনের পর দিন ব্যাপারটা এত দূর গড়িয়ে যায় তারাও আর চুপ থাকতে পারেনি। রুমুর মামাদের সাহায্যে জাল দলিল বানিয়ে রাবেয়া দখলদারিতে লেগে পড়ে। একদিন এসব নিয়ে ঝামেলার মাঝেই রাশেদ চাকুর সাহায্যে সৈয়দ শামসুলের পিঠে পোঁচ দেয়। আকস্মিক ঘটনায় দুই দলের পাল্টাপাল্টি মারপিট শুরু হয়। দুই দলেই লোক ছিল। কতজন যে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয় তার হিসাব নেই। পুলিশ আসে ঝামেলা মিটমাট করতে চায়, কিন্তু এসব আজও মিটমাট হয়নি। রুমুর মামারা টাকার বলে পুলিশের মুখ বন্ধ রাখে। দুই ভাইয়ের মাঝে সৃষ্টি হয় বিস্তর ফাটল। এক নারীর প্রলোভনে দুই ভাইয়ের মাঝে বিস্তর দূরত্ব সৃষ্টি হয়। এই দূরত্ব ঘোচাতে চায় উজ্জ্বল, সেই সাথে পেতে চায় যার জন্য কৈশোরে জন্মেছে, তার
এক বিস্তার অনুভূতি। অল্প বয়স থেকেই রুমুর প্রতি যত্নশীল উজ্জ্বল। এই যে এক ধরনের টান কাজ করে, এই টানের নাম দেওয়া হয়নি। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।